দেখুন, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্ব পাচ্ছে বা ভারতবর্ষের রাজনীতিতে গুরুত্ব পাচ্ছে যেদিন থেকে ভারতীয় জনতা পার্টি তার প্রতিনিধির সংখ্যা বাড়াতে সক্ষম হয়েছে। বিধানসভার অভ্যন্তরে এবং দেশের অভ্যন্তরে পার্লামেন্টারিয়ান হিসাবে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি বৃদ্ধি হওয়ার কারণে সেখানে বাড়তি গুরুত্ব সবাই দিচ্ছে। আমরা কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের সরকারের কাছে, যারা উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়নে হাজার হাজার কোটি টাকা তারা ইতিমধ্যে ব্যয় করেছেন এবং উত্তরবঙ্গের বিশেষত সড়ক, বিমান, ট্রেন এই তিনটি ক্ষেত্রে উত্তরবঙ্গের অভাবনীয় উন্নতির পেছনে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং দেশের কেন্দ্রের সরকারের সদিচ্ছা। আর এই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করেছে, কারণ উত্তরবঙ্গে একটা স্থায়ী জায়গা ভারতীয় জনতা পার্টি করতে পেরেছে। এই যে গত 3 দিন, আজকেও মনে হয় উনি প্রশাসনিক সভা করছেন, এই 3 দিনের সফরে প্রথম 2 দিন আমি গতকাল প্রেস কনফারেন্স করে বলেছি যে মাছ ছাড়া মাছের ঝোল করেছে। উনি তো একাধারে, আপনারা এখানে উপস্থিত আছেন, আমি কখনো এই কথা এইভাবে বলিনি, উনি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ডাকেন, উনি এন্টারপ্রেনারশিপদেরকে ডাকেন, উনি বিজনেসম্যানদেরকে ডেকে উনি বিজনেস সামিট করেন, ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার করেন, ট্রেড ফেয়ার করেন। কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন উনি এই ফেয়ারে কাদের কথা বলেন? চপের কথা বলেন, ঘুগনির কথা বলেন, আর ওখানে গিয়ে মোমোর কথা বলেন, চাউমিন কথা বলেন। এখান থেকে প্রচুর টাকা, আমি আপনাদের অন ক্যামেরা বলছি, এখান থেকে প্রচুর টাকা ইনকাম করে সেখানকার যারা এই ব্যবসা করেন তারা নাকি বড় বড় বাড়ি বানিয়েছে। আচ্ছা, আপনারা কোনো সাংবাদিক কোনোদিন এই প্রশ্ন করেননি যে তাহলে চপ, ঘুগনি, মোমো, চাউমিন শিল্পের সাথে যারা যুক্ত তাদেরকে ডেকে কেন ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার, ট্রেড ফেয়ার, বিজনেস সামিট করা হয়? কেন তারাই তো রাস্তা দেখাচ্ছে, আপনি তো তাদেরকে শোকেস করছেন। আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে ডেকে চপ ঘুগনির কথা বলছেন, আর চপ ঘুগনি যারা আসলে বানায় তাদেরকে আপনি ডাকছেন না। একসাথে আপনি দুজনকে অপমান করছেন। ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও আপনার কাছ থেকে চপ ঘুগনি শিল্পের কথা তারা শুনতে চায় না এবং চপ ঘুগনি শিল্পের কথা শুনতে চায় না। আবার চপ ঘুগনি শিল্পের যারা ব্যবসায়ী তারা জানে যে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন সেই কথা আসলে একটা অলীক কল্পনা, অবাস্তব এবং তাদের দারিদ্রতাকে নিয়ে মুখ্যমন্ত্রী খিল্লি করছে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এন্টারপ্রেনারশিপ, বিজনেসম্যানদেরকে তিনি অপমান করছেন, আর চপ, ঘুগনি, মোমো, চাউমিন যারা বিক্রি করেন তাদের দারিদ্রতা নিয়ে তিনি খিল্লি করেন, আর তারই নাম হচ্ছে এই বিজনেস সামিট এবং ইন্ডাস্ট্রিয়াল। আজকে মুখ্যমন্ত্রী গিয়ে বলছেন যে জঙ্গিদের অনুপ্রবেশের প্রসঙ্গে যে রাজ্যে যেন কোনো জঙ্গি কোথাও আশ্রয় না পায়। কলকাতার কথা বলছেন, ডায়মন্ড হারবার, মালদা, কোচবিহার। এতদিন ধরে তো আপনারাই অভিযোগ করতেন যে রাজ্যে জঙ্গিরা আশ্রয় পায়। মুখ্যমন্ত্রী প্রকারান্তরে এটা মেনে নিলেন এবার। দেখুন, জঙ্গিদের সর্বরাজ্য এই পশ্চিমবঙ্গ। প্রথমত তো মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে উনি পুলিশ মন্ত্রী থাকাকালীন জঙ্গিদের সর্বরাজ্য এই পশ্চিমবঙ্গ হয়ে উঠছে। অর্থাৎ জঙ্গি কারখানা পশ্চিমবঙ্গে তৈরি করবার পেছনে তৃণমূল কংগ্রেস তার ভূমিকা কি? কারণ অনেকে এটা মনে করেন এরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল সৈনিক, যারা নির্বাচনের সময় বিভিন্ন এলাকা দখলের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করে। ফলে পুলিশ মন্ত্রী হিসেবে নিজের ব্যর্থতার দায় আগে তাকে নিতে হবে। উনি পুলিশ মন্ত্রী আর উনি নানা ধরনের গল্প ভাবছেন, এই ধরনের অপ্রাসঙ্গিক প্রসঙ্গ অবতারণা করে তিনি আসলে নিজের ব্যর্থতাকে ঢাকা দিচ্ছেন। বলছেন যে একজনের নাম 3 জায়গা থেকে তোলা হচ্ছে, বাইরে থেকে লোকজনের নাম উঠে আসছে, অসম থেকে আসছে প্রচুর লোক, তাদের নামগুলো ভোটার তালিকায় তুলছে। এতে নির্বাচনের প্রভাব পড়বে। দেখুন, আবার বলছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সহ যারা এই নাম তোলার প্রক্রিয়ায় থাকে তারা রাজ্যের সরকারি কর্মচারী। রাজ্যের অধীনে আছে।
উনি রাজ্যের প্রশাসনিক প্রধান। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো দেখেছি যে এই যে বিএলও বলুন, বুথ লেভেল যারা অফিসাররা কাজ করে এবং তারপরের যে ধাপগুলো রয়েছে, প্রত্যেকে সরকারি স্তরের বিভিন্ন জায়গায় তারা কাজ করে। ফলে তাদেরকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব কার? রাজ্যের সরকারের। এবং ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্বয়ং। ফলে এই যে কথাগুলো বলছে, আসলে মুখ্যমন্ত্রী মানুষকে কিছু গোল গোল কথা বলে, সেই গোল গোল কথা বলে তিনি আসল প্রসঙ্গ থেকে তিনি দূরে সরে যান। অনুপ্রবেশ হওয়ার প্রশ্নে, আসাম বা অন্য জায়গা থেকে নাম তোলার প্রশ্নে, এমনকি একথা আমরা শুনেছি যে বাংলাদেশের যারা নাগরিক তাদেরকে ভারতবর্ষের ভোটার তালিকায় নাম তোলার জন্য আহ্বান করছে কে? তৃণমূল কংগ্রেসের নেতা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এর দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এই ব্যাপারে আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। এই ব্যাপারে আমাদের মাননীয় বিরোধী দলনেতা সহ আমাদের রাজ্য এবং কেন্দ্রের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছেন। আমরা আশা রাখি কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রতিটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তারা এগুলোকে স্ক্রুটিনি করবে। মুখ্যমন্ত্রী বলছেন যে এলাকার মানুষ যে ভাষা বোঝে সেই ভাষাতে নোটিশ বোর্ড, জায়গার নাম, এই সমস্ত কিছু উল্লেখ করতে হবে। তাৎপর্যপূর্ণভাবে হিন্দি, নেপালি, রাজবংশী তিনটে ভাষাতে তিনি গুরুত্ব দিয়ে বলেছেন। কেন এই ভাষাকে গুরুত্ব দেয়? ভুল আসে না বলে? দেখুন, মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং মুখ্যমন্ত্রীর কার্য এই দুটোর মধ্যে অসংখ্য অন্তর রয়েছে। আমি শুধু আপনাকে একটা উদাহরণ দিই। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বাংলা ভাষায় সাইনবোর্ড বা সাইনেজের কথা বলে এবং তারা বলেন এত তারিখ থেকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে তার অগ্রগতি কি কেউ জানে না। মুখ্যমন্ত্রী আজকে যে কথাগুলো বলেছেন হিন্দি, নেপালি, রাজবংশী, শুনতে ভালো লাগবে। বাস্তবে আমরা দেখি মুখ্যমন্ত্রী যে বিষয় নিয়ে বলেন পরবর্তীকালে সেই বিষয়গুলো শুধুমাত্র খাতায় লেখা থাকে, বাস্তবে রূপায়িত হয়। এটা নিশ্চিতভাবে আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই। এর আগে মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালের ফিস নিয়ন্ত্রণের কথা বলেছেন। ফিস নিয়ন্ত্রণ হয়েছে। স্কুলের বেসরকারি স্কুলের ফিস নিয়ন্ত্রণের কথা বলেছেন, হয়েছে। ফলে এটাও একটা ওই রাজনৈতিক প্রচারে নিজেকে ভাসিয়ে রাখার জন্য এই ধরনের কথা উনি বলেন। মুর্শিদাবাদ সংক্রান্ত তো রিপোর্ট ইতিমধ্যে কোর্টে জমা পড়েছে। বলা হচ্ছে রিপোর্টে মেহবুব আলম, যে তৃণমূল কাউন্সিলর, তার একটা পরোক্ষ মদত আছে বলে ঘটনা প্রেক্ষিতে তারপর মাস্ক করে তাণ্ডব চালানো হয়েছে। ইভেন যে বাড়িগুলো পুড়ে গেছে সে বাড়িগুলো যাতে জল দিয়ে নেমানো না যায় তার জন্য পাইপগুলো তুলে দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে সাজানো হয়েছে বলে। এবার তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। যে রিপোর্ট দেওয়া হয়েছে এটা তো মুখ্যমন্ত্রীর মুখে কালি মাখানো হয়েছে। উনি তো পুলিশ মন্ত্রী, উনি তো ওখানে গিয়ে তিনি বলেছিলেন বিএসএফ এর দিকে আঙুল খুলেছিলেন। এবং আজকে রাজ্যের মানুষ এটা নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে একটা হিন্দু বিরোধী সরকার, সেই সরকারের মাথায় বসে আছে যে মন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, তার আশকরা ছাড়া, তার প্রচ্ছন্ন মদত ছাড়া পুলিশ এবং তৃণমূলের কংগ্রেসের নেতা দুষ্কৃতী মিলে যে তাণ্ডব করেছে, সেই তাণ্ডবের প্রামাণ্য দলিল হচ্ছে হাইকোর্টে জমা পড়া এই নথি। ফলে স্বাভাবিকভাবে এবার মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে উত্তর দিতে হবে যে মুর্শিদাবাদ এবং মালদায় হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে তৃণমূল এবং পুলিশের যে যৌথ ভূমিকা, সেই ভূমিকা তাকে স্বীকার করে আমি বলবো পুলিশ মন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ করা উচিত। না হলে আয়নায় মুখ দেখা থেকে তার বিরত থাকা উচিত। কারণ ওনার মুখটা এখন শুধু পশ্চিমবঙ্গের অপশাসনের কালিতে কালিমা লিপ্ত হয়েছে। মুর্শিদাবাদ দেখা যাচ্ছে যা ঘটনা ঘটছে, তারপরে এখানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী সীমা ভাতার নিচে ঘটনা হচ্ছে। মুর্শিদাবাদ তৃণমূলের কাছে 26 একটা মডেল হয়ে দাঁড়াবে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ নির্দিষ্টভাবে আমরা একথা বলেছি যে আমাদের যে জিও পলিটিক্যাল সিনারিও আছে সেটাকে পরিবর্তন করেছে। ফলে স্বাভাবিকভাবেই এই ভারসাম্যজনিত যে ব্যতিক্রম ঘটছে তার ফলে পশ্চিমবঙ্গের নির্বাচনের উপরে তার প্রভাব পড়ছে। সেই প্রভাবের পেছনেই আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে এমন একটা দল যারা
ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা আশঙ্কা, অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা বিপদ। ফলে অনুপ্রবেশকারীদেরকে হাত ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকতে চাওয়া রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে যেহেতু বিপজ্জনক, ফলে এই দলের যত তাড়াতাড়ি বিসর্জন হয় তত ভালো। মুর্শিদাবাদের হিংসার ঘটনার প্রভাব ভোটে পড়বে, তবে কিছু মুখ বদল করলে ড্যামেজ কন্ট্রোল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ প্রশাসন বেশ কিছু ক্ষেত্রে এমন অ্যারেস্ট করেছে যার মানুষ, ওখানের মানুষ ক্ষুব্ধ, বলছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। প্রথম কথা, পশ্চিমবঙ্গের ড্যামেজ এতটাই হয়েছে সেটা কন্ট্রোল করবার ক্ষমতা এই রাজ্যে সর্ববিশেষজ্ঞ মুখ্যমন্ত্রীরও নেই। হুমায়ুন কবির তো তিনি ঝোলাছাপ, ঝাড়ফুঁক, কবিরাজি এ সমস্ত করতে পারে। আমি শুধু এইটুকু বলবো, মুর্শিদাবাদের ঘটনা, মালদার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে এই যে ধর্মীয় বিভাজন করে মুসলিম ভোটকে একত্রিত করতে গিয়ে যে সর্বনাশ রাজ্যের মুখ্যমন্ত্রী ডেকে নিয়ে এসছেন, তাতে পশ্চিমবঙ্গের তো লাভও হয়নি, এবং যারা ওনাকে অন্ধের মতন বিশ্বাস করে ভোট দিচ্ছে সেই মুসলিম সমাজে গরিব অংশের মানুষের কোনো লাভ হয়নি। শুধু দুষ্কৃতী, গুন্ডা এবং এই ধরনের যারা তৃণমূল কংগ্রেসের নেতা জন্মসূত্রে মুসলিম, তারা শুধু এই পরিস্থিতির লাভ বা ক্ষীর খেয়ে বাড়িতে চলে গেছে। বাঙালি মুসলিমদের মধ্যে ফিরহাদ হাকিমের গ্রহণযোগ্যতা নেই। সিদ্দিকুল্লাহ চৌধুরীর কিছুটা ছিল, কিন্তু এখন সেটাও নেই, কারণ মন্ত্রী হিসাবে তিনি কোনো কাজ করেননি, হুমায়ুন কবির বলছেন, এবং তার জন্য তিনি মুসলিমদের ওপরে সার্ভেও করছেন। আলাদা করে প্যাক রাখা হয়েছে, একটা প্যাক তিনি বুক করেছেন। আসল কথা, অনেকদিন ধরে ওনাকে টিভিতে দেখা যাচ্ছিল না বলে আবার নিজের দলের লোকদেরকে কিছু কথা টথা বলে আপনাদের সহযোগিতা নিয়ে টিভিতে আসবেন, মিডিয়াতে আসবেন, এই জন্য এগুলো বলে। ওনার কথা কে খায় না মাথায় দেয়, কে পাত্তা দেয়, আমি তো এইটাই বুঝি না। ফলে স্বাভাবিকভাবে এই ধরনের প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা তারা এগুলোর দিক, আমাদের এ ব্যাপারে ভাবনা বা এ ব্যাপারে চিন্তা হবে। অভিষেককে নাওয়া কি বলবেন? দেখুন, অভিষেক বাবুর বিদেশ সফর নিয়ে যা বলার সেটা রাষ্ট্রীয় স্তরের প্রবক্তারা বলবেন। শুধু একটি কথা আমি আমার তরফ থেকে বলতে পারি, সেটা হচ্ছে যে ইউসুফ পাঠানের পরিবর্তে অভিষেককে পাঠানো, এর পেছনে তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা আরেকবার প্রমাণিত হয়েছে। একদিকে যেরকম ভারতীয় জনতা পার্টি, তাদেরকে বারংবার বিষোদ্গার করা হয় যে আপনারা হচ্ছে ধর্মগতভাবে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব রাখে। বলে ইউসুফ পাঠানকে তো কেন্দ্রের সরকার তারা ডেলিগেশনে নিয়ে যেতে চেয়েছিল, তাহলে তাকে কেন বাধা দেওয়া হলো? আমি শুধু এইটুকুই বলতে পারি, আজকে আবার বলছি, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু পোষণ বলুন, হিন্দু বিরোধী মনোভাব বলুন, পশ্চিমবঙ্গের যে সর্বনাশ মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেই সর্বনাশের অংশীদারত্ব হিসাবে তৃণমূল কংগ্রেসকে নিশ্চিত মনে অন্ধের মতন যারা ভোট দেন, সেই গরিব মুসলিমরাও কিন্তু এই সর্বনাশের প্রভাবে তাদের অবস্থা আরও খারাপ হয়েছে। শুধুমাত্র জন্মসূত্রে মুসলিম কিছু ওই তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি নেতা, যারা গুন্ডা, যারা বিভিন্নভাবে তোলাবাজি, সিন্ডিকেট ইত্যাদি চালান, তারা ছাড়া এই পশ্চিমবঙ্গে আর কোনো মানুষের কোনো লাভ হয়েছে বলে আমি অন্তত মনে করি। আপনারা যেটা বুঝতে পারছেন, কেন্দ্রীয় নেতারা বোঝেন না কেন ব্যাপারটা? কেন্দ্রীয় নেতারা কেন বুঝবেন? কেন্দ্রীয় নেতারাও তারা বোঝেন না, তাহলে ইউসুফকে বাদ দিল কেন? মানে ও তো দেখুন, এটা তো প্রত্যেকটি দলের কাছে তাদের মতো করে নাম চাওয়া হয়েছে, না চাওয়া হয়নি কেন্দ্রের। আমি এই জন্যই বলেছি যে যা আমরা টিভির পর্দায় দেখেছি সেই মতো কিরণ রিজিজু সাহেব তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে নাম জানতে চেয়েছিলেন এবং তিনি সেখান থেকে একটি নাম দিয়েছেন, সেই নাম তারা গ্রহণ করেছে। এই প্রশ্নে বাদ বাকি যা বিষয়, সেই বিষয়ের উত্তর রাষ্ট্রীয় করবে না। মানে আমি বলছি, এই বিদেশমন্ত্রী কারুর কাছে নাম জানতে চাইলেন না, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই নাম জানতে চাইলেন, এবং সেই নাম জানার পর ইউসুফ পাঠানকে বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিলেন। এটার পিছনে কারণটা? দেখুন, সংসদীয় বিষয়ক মন্ত্রী তিনি নাম জানতে চেয়েছেন,
সেটুকু শুধুমাত্র আমাদের রাজ্যে টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছে বলে আমি জানি। বাদবাকি কার কাছে নাম জানতে চেয়েছেন জাননি, এই ব্যাপারে আমার যেহেতু কোনো ধারণা নেই বা আমি এই অংশের বিষয়টির সাথে যেহেতু যুক্ত নই, তাহলে আমার পক্ষে এই নিয়ে মন্তব্য করা ইউসুফ পারেনকে সম্ভব নিতে কি বিজেপিও খুব একটা রাজি ছিল না? দেখুন, কে রাজি ছিল না, কে রাজি ছিল, হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর হয় না। নাম দেওয়া হয়েছিল, নাম প্রত্যাহার করতে বলা হয়েছে, নতুন নাম দেওয়া হয়েছে এবং সেই নাম হিসাবে অভিষেকবাবু যাচ্ছেন। এইটুকুই আমি জানি, বলে এইটুকুর বাইরে আর কোনো বক্তব্য আমার কাছে নেই। অভিষেকবাবু যাওয়াতে এই গোটা টিমে অনেকটা গুরুত্ব তো বাড়লো, এটা তো স্বীকার করতে হবে যে ওনার মতন একজন হেভিওয়েট সাংসদ, যিনি এবারও কয়েক লক্ষ ভোটে জিতেছেন, তার মতন হেভিওয়েট সাংসদ তিনি যাচ্ছেন একটা টিমের সঙ্গে। এটা তো দেশের অনেকটা মান উন্নয়ন হলো। দেখুন, পশ্চিমবঙ্গের একজন জনপ্রতিনিধি হিসাবে এবং পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসাবে অভিষেকবাবুর ওয়েট কতখানি সেটা আমরা বলতে পারি, কিন্তু সাংসদ, ভারতবর্ষের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস দল হিসাবে এবং তার এই যাওয়া নিয়ে যে বক্তব্য সামনে উঠে এসছে, সেই বক্তব্য নিয়ে যা বলার রাষ্ট্রীয় করুন করা।